অবশ্যই বলবো, অবশ্যই বলবো, কারণ আমি জেলার কারো তল্পি বাহক হয়ে চলিনি, চলবো না। তাদেরকে রাজ্য ক্ষমতায় বসিয়ে রেখেছে, তারা সাধারণ মানুষের জন্য কি করছে। এই যে এখন ভোটার লিস্টের কাজ চলছে, কটা জায়গায় ভোটার লিস্টের গ্রাম রুটের বুথ থেকে ভিএলইরা কাজ করছে কি কাজ করছে না তার তদারকি করার দায়িত্ব কার? যারা জেলার সভাপতি হয়ে বসে আছে, যারা চেয়ারম্যান হয়ে বসে আছে, তাদের। তারা কদিন কোন বুথের খোঁজ রাখে? শুধু হোয়াটসঅ্যাপ করে, আর তাদের কিছু চামচা আছে তারা ফেসবুকে উল্টো পাল্টা কমেন্ট করে তারা মনে করছে আমরা দলের হিরো হয়ে বসে থাকবো। আগামী দিনে আমরা ওয়াচ করছি, রাজ্য নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা আছে, সর্বোচ্চ নেত্রীর প্রতি আস্থা আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা আছে। কি হচ্ছে সেটা শুধু সময়ের অপেক্ষা। বলছি এখন মুখ্যমন্ত্রীর নির্দেশেই আপনি মুখ খোলা বন্ধ করবেন? একই কথা কতবার বলবো? বললাম তো, মুখ্যমন্ত্রী আমাকে গত বৃহস্পতিবারে বিধানসভায় উনি ছিলেন, আমিও ছিলাম। বিধানসভার ভেতরে কোনো কথা হয়নি। বিধানসভা শেষ করে উনি রাঁচি বেরিয়ে যাওয়ার কথা ছিল, কারণ জানেন যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল, সেখানে ওনার যাওয়ার কথা। তাই তিনি তাড়াহুড়ো করে বিধানসভা শেষ করে তিনার চেম্বারে যায়। অনেক বিধায়কই সঙ্গে সঙ্গে যায়, আমিও যাই কিছু কথা বলার জন্য। তিনি অন্যজনের সঙ্গেও কম বেশি কথা বলেছে। আমি যখন তেনার শরীরের খবর নিয়েছি তখন তিনি আমাকে একটা কথাই বলেছে, হুমায়ুন তোমাকে বারবার বলেছি তুমি বেশি কথা না বলতে বলেছি, তুমি আগে শোকজের জবাব দাও, তারপরে আমি তোমার কথা শুনবো। এটাই ব্যাস। আমি তারপরের দিন, আমি সেই দিনই যখন সিএম এর সঙ্গে দেখা হচ্ছে তার 20 মিনিট আগে আমি শোকজের নোটিশ নিয়েছি রিসিভ করে। তার আগের চেম্বার হচ্ছে পরিষদীয় মন্ত্রী সুবনদেব চট্টোপাধ্যায়, তার চেম্বারে টেবিলে গিয়ে রিসিভ করে চিঠি নিয়েছি। তারপরে সিএম এর সঙ্গে দেখা হচ্ছে, সিএম বলেছে দলের নির্দেশ, আমি নির্দেশ দিচ্ছি তুমি শোকজের উত্তর দাও, তারপরে তোমার সঙ্গে কথা। আমি তেনার নির্দেশ মতো শোকজের উত্তর কাল বেলা 11:40 পরিষদীয় মন্ত্রীর ঘরে গিয়ে 1 পাতার নোটিশের এগেনস্টে 3 পাতার চিঠির জবাব দিয়ে দিয়েছি। আপনি নোটিশের উত্তর দেওয়ার পরেও আপনি মুখ খুলেছেন, এরপরেও যদি আবার আপনার বিরুদ্ধে শৃঙ্খলা রক্ষা কমিটি কোনো রকম ব্যবস্থা নেয়, ওসব কি হবে আমি ভবিতব্য নিয়ে কোনো কথা বলবো না। আমি উত্তর দিয়ে দিয়েছি এবং আমার মনে হয়েছে আমার ওটুকু বলার অধিকার আছে। আমাকে মুখ্যমন্ত্রী যেমন নিষেধ করেছেন সেটা যেমন মান্যতা দেব, কিন্তু আমার মনে হয়েছে যে আমাকে যে কারণে শোকজ করা হয়েছিল আমি শোকজের জবাব দিয়েছি। সেই শোকজের পরে কি হবে বল এখন ডিসিপ্লিনারি কমিটির হাতে। তিনারা সেই বল সাইড লাইনে পাঠিয়ে দেবে না মাঝ মাঠে আবার খেলবে সেটা তাদের বিষয়। কিন্তু আমি দেখেছি যে আমি যেদিনকে যদি শৃঙ্খলা ভঙ্গ করে থাকি, আমার ঠিক 3 দিন আগে 4 দিন আগে অনেক বাজেভাবে সৌগত রায়কে অ্যাটাক করেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ছাত্র সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে বাজেভাবে অ্যাটাক করেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পরবর্তীকালে কেন্দ্র কর্মসমিতির যে মিটিং, সেই মিটিংয়ে দেখা গেল যে সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবার সেই কর্মসমিতির মিটিংয়েও তিনি তার নাম যোগ হলো এবং তিনি আবার ওই ডিসিপ্লিনারি কমিটির সদস্য হয়ে গেলেন। তাহলে তিনার ক্ষেত্রে কি নিয়ম? তিনি টাউনের নেতা, কলকাতায় বসবাস করেন, শ্রীরামপুরের সাংসদ বলে শৃঙ্খলা কমিটির ক্ষেত্রে একরকম সিদ্ধান্ত হবে। আর হুমায়ুন কবির যেহেতু গ্রাম থেকে গিয়েছে, কৃষকের ছেলে, তাহলে তৃণমূলের কি এই ধরনের সিস্টেম চালু থাকবে না? নিয়ম শৃঙ্খলা সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে, এটাই বলেছি। শোকজের পরেও আপনার জায়গায় আপনি কিভাবে এখন করবেন? শোকজের পরে আপনি কি মুখ খোলা বন্ধ করবেন? আমাকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী
প্রেস মিডিয়া বা ওপেন দলের কোনো বিষয় নিয়ে মুখ না খুলতে। তো আমি মুখ্যমন্ত্রীর সেই নির্দেশকে ফলো করব। সেই সঙ্গে আমাকে 28 তারিখে বেলা 12:20 আমাদের বিধানসভার পরিষদীয় মন্ত্রী এবং শৃঙ্খলা কমিটির কনভেনার শোভনদেব চট্টোপাধ্যায় আমাকে একটা চিঠি ধরিয়েছিল 1 পাতার, যেটাকে শোকজ নোটিশ হিসাবে দলের শৃঙ্খলা ভঙ্গর কারণে আমাকে করা হয়েছিল। আমি 72 ঘন্টা সময় ছিল আমার জন্য 28 তারিখ থেকে। 72 ঘন্টা মানে সেটা তাহলে 1 তারিখে দুপুরের পর্যন্ত সময় ছিল, কিন্তু আজকে আমি 28 তারিখে রিসিভ করেছি। 29 তারিখে 23 ঘন্টার মধ্যে আমি 3 পাতার 1 পাতার শোকজ নোটিশের 3 পাতার জবাব আমি মাননীয় পরিষদীয় মন্ত্রী এবং শৃঙ্খলা কমিটির সম্মানীয় সদস্যর কাছে দিয়ে দিয়েছি। মানে এখন আপনার মুর্শিদাবাদে তো আপনার তো একটা আলাদা একটা গ্রহণযোগ্যতা আছে, সেই জায়গা থেকে সেই সব কর্মী নেতাদের সঙ্গে আপনার কি কোনোরকম কোনো? দেখুন, মুর্শিদাবাদ জেলায় আপনারা সবাই অবগত আছেন, মুর্শিদাবাদ জেলার যে 3 টায়ার পঞ্চায়েত, 250টা গ্রাম পঞ্চায়েত, 78টা জেলা পরিষদ, 26টা ব্লক, এই নিয়ে আমাদের মুর্শিদাবাদ জেলা। সাংগঠনিক দিক থেকে 9টা বিধানসভা নিয়ে জঙ্গিপুর লোকসভা এবং 9টা বিধানসভা নিয়ে একটা সাংগঠনিক জেলা, আর এদিক দিয়ে 16টা সভাপতি টাউন এবং ব্লক এবং 13টা বিধানসভা, এই নিয়ে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা। তো ওই দিকটা তো আমার কোনো, এই মুহূর্তে আমরা জেলার বাসিন্দা হলেও, জেলার একজন বিধায়ক হলেও, আমরা বিধায়কের সঙ্গে কাউন্ট করি যে 22-এর মধ্যে আমরা করি, কিন্তু এই দিকটাই আমাদের বেশি গুরুত্ব দিতে হয় যে 13-র মধ্যে আমরা 13-র মধ্যে আপনারা জানেন যে 64 মুর্শিদাবাদ আর 72 বহরমপুর, এই দুটো বিজেপি জিতে আছে, আর আমরা বাকি 13-র মধ্যে 11টা জিতে আছে। সেই 11-র মধ্যে কাঁদি সাব ডিভিশনে 4, বহরমপুর সাব ডিভিশন, ডোমকল সাব ডিভিশন, মুর্শিদাবাদ সাব ডিভিশন, টোটাল মিলে 13টা। তো সেই 13টা বিধানসভার মধ্যে সবাই জানেন আপনারা যে 2023-এর ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের সময় এখন যিনি সাংগঠনিক সভাপতি আছেন তখন তিনি অ্যাডহক হিসাবে চেয়ারম্যান ছিলেন, এবং ছাউনি সিংহ রায় তখন এই সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন। এই যে শৃঙ্খলার প্রশ্নটা দেখা দিয়েছে হুমায়ুন কবিরকে নিয়ে, এত রাজ্যের শৃঙ্খলা কমিটিকে সক্রিয় ময়দানে নামতে হচ্ছে। তো আমি মুর্শিদাবাদ জেলার একজন কর্মী হিসাবে, বিধায়ক হিসাবে বারবার আমাকে নেতৃত্ব সতর্ক করেছে। আমি কখনো কখনো সেই সতর্কের গুরুত্ব দিয়ে ওপেন দলের স্বার্থে কোনো মুখ খুলিনি, কিন্তু আমি দিশাহীন হয়ে গেছি যে এই সাংগঠনিক জেলায় যারা বর্তমানে একজন প্রেসিডেন্ট আছে, একজন চেয়ারম্যান আছে, এদের সংগঠনের ক্ষেত্রে কি কাজ সেটা আমি বিধায়ক হয়েও তাদের 2023 সালের পঞ্চায়েত নির্বাচন থেকে 2024 সালের লোকসভা 4 জুন রেজাল্টের দিন, আজকে নভেম্বর মাসের 30 তারিখ, আর 31টা দিন আছে, এই বছর শেষ হয়ে যাবে। কিন্তু আপনারা যান তৃণমূলের জেলা পার্টি অফিসে, সেখানে কি কাজ হয়, কি কর্ম হয়, কোন গ্রামের মানুষটা এসে তাদের কাছে পরিষেবা পায়, কোনো কিছু নেই। অথচ তেনারা রাজ্যের ক্ষমতায় ব্যবহার করে এই জেলায় যেভাবে মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে 2021 সালে, 22-এর মধ্যে 20, 2024-এ আবার 2 ছিল, আরো 1 জিতিয়ে 3-এ 3,
250টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রায় 240টা গ্রাম পঞ্চায়েত, 78টা জেলা পরিষদের মধ্যে প্রায় 73টা জেলা পরিষদ। মুর্শিদাবাদের মানুষ যে তৃণমূল কংগ্রেসের উপরে আস্থা রেখেছে নেত্রীকে দেখে, মমতা বন্দ্যোপাধ্যায় আর নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে। এরা দুজন যে ক্ষমতায় বসে আছে, এরা কি জবাবদিহি করতে পারবে? তো গ্রাসরুটের রাজ্য রাজনীতিতে অভিষেক ব্যানার্জিকে আপনি যে জায়গায় দেখতে চেয়েছেন, যে প্রস্তাবটা দিয়েছেন, সেটা তো অনেকেই গ্রহণ করেছে। আপনি কি সেই স্ট্যান্ড পয়েন্টে আছেন? আমি এসব নিয়ে কোনো কথা বলবো না, কারণ আমি কবে বলেছি কি বলেছি সেটা রেকর্ডেড, এবং তাই নিয়ে আমার আর পুনরাবৃত্তি করার কোনো জায়গা নেই। আমি আবার সময় আসবে, তখন যথাসময়ে সময় মতো আমার বক্তব্য যেখানে বলার দরকার নেত্রীকে বলার দরকার, কারণ এটা আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি বলেছিলাম, তিনি আমাকে বকাও দেন, তিনি আমাকে স্নেহও করেন, তিনি আমাকে অনেক কথা বলেন, আমাকে কথা কম বলতে বলেন। আমি সবটাই, নেত্রী আমার অভিভাবক, নেত্রী আমার নেত্রী, বাংলার নেত্রী, ভারতবর্ষের মধ্যে মহিলা হিসেবে একটা বিরল নেত্রী। ইন্দিরা গান্ধীর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কারো কম্পেয়ার চলে না, কিন্তু সেই সুযোগ্য নেত্রীর ক্ষমতার এই জেলায় অপব্যবহার হচ্ছে। আমি যতক্ষণ আছি, এই জেলার যে দুজন অ্যাডহক